একটা সময় ছিল যখন ছবি তোলা অনেক বেশি ফান ছিল। আপনি যখন ছবি তুলবেন, ছবি তোলার জন্য সাবজেক্টের কাছে যাবেন, প্রপার ফ্রেমিং করবেন, ক্যামেরার ডিফারেন্ট সেটিংস চেঞ্জ করবেন, তারপর ছবিটা তুলবেন। বাট ডে বাই ডে টেকনোলজির অ্যাডভান্সমেন্টের কারণে ক্যামেরাগুলো কিন্তু অনেক বেশি অটোমেটেড হয়ে গেছে। আমরা ক্যামেরার উপরে অনেক বেশি রিলাই করি। বাট এর মাঝে একটা ব্র্যান্ড রয়েছে যাদের ক্যামেরাগুলো একদমই এক্সেপশনাল, সেটা হলো ফুজিফিল্ম। ফুজিফিল্ম বাংলাদেশ হঠাৎ করে আমার কাছে তাদের একটা ক্যামেরা এবং 3টা লেন্স নিয়ে আসে আমাকে টেস্ট করার যে সুযোগ সেটা দেওয়ার জন্য। তো আমিও সেটাকে লুফে নিই, কারণ আগে থেকে আমার একটা ইচ্ছা ছিল ফুজিফিল্মের যে সেট আপ সেটাকে টেস্ট করার জন্য। ওই সুযোগটা কখনো পাইনি। ধন্যবাদ দিতে চাই ফুজিফিল্ম বাংলাদেশকে আমাকে সেই সুযোগটা দেওয়ার জন্য। তবে কোনোভাবে এই ভিডিওটা কিন্তু ফুজিফিল্ম দ্বারা স্পন্সর্ড না। যেটা বলছিলাম ফুজিফিল্ম ক্যামেরার কথা, এখনকার ক্যামেরাগুলো সবগুলো মোটামুটি দেখতে কিন্তু সিমিলার কাইন্ড অফ, রাইট? বাট এর ভিতরে ফুজিফিল্মটা আপনারা দেখবেন একটু আলাদা দেখতে। এই ক্যামেরাটা আপনি যখন দেখবেন আপনার কিন্তু একটা ভিনটেজ ভাইব এটার ভিতরে দেখতে পারবেন, রাইট? এবং এটা দেখলে কিন্তু আপনার ছবি তোলার যে ইচ্ছা সেটা চলে আসবে। একটা ইনভাইটিং ভাইব রয়েছে। ক্যামেরাটা যখন হাতে নেবেন আপনার মনে হবে আমি বের হয়ে যাই, কিছু ছবি তুলি। এই কারণে ফুজিফিল্মের যে সেট আপটা এটা কিন্তু আমার কাছে খুবই বেশি ইন্ট্রিগিং মনে হয়, অনেক বেশি ভালো লাগে। এই ভিডিওটাকে আমি কোনোভাবেই কোনো রিভিউ বলবো না, ওভারভিউ বলবো না, এটা আমার সাধারণ একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করছি। কারণ যে ক্যামেরাটা আমার কাছে পাঠানো হয়েছে এটা অনেক পুরনো একটা বডি ফুজিফিল্মের। এটা হলো ফুজিফিল্মের XT2 বডি। এর সাথে যে লেন্স তিনটা আমাকে দেওয়া হয়েছে সেই লেন্স তিনটাও কিন্তু অনেক পুরনো। ইভেন অনেকগুলোর ভিতরে স্ক্র্যাচ পড়ে গিয়েছে এবং কিছু ফাঙ্গাসও রয়েছে। সো এটা দিয়ে যদি আমি একদম পিক্সেল পিপ হয়ে আপনাদেরকে অপটিক্যাল কোয়ালিটি সম্পর্কে বলি সেটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এই কারণে আমি এটাকে আসলে রিভিউ বলতে নারাজ। আমি একজন সনি শুটার। সো সনি থেকে ফুজিফিল্ম ক্যামেরা আমার হাতে পেয়ে সেটা দিয়ে শ্যুট করার আমার যে এক্সপিরিয়েন্স সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে চলুন এই ক্যামেরার বডিটা নিয়ে কথা বলা যাক। যদিও এই ক্যামেরার বডিটা অনেক আগে রিলিজ করা হয়েছে 2016 সালে। সেই সময় কিন্তু মিররলেস ক্যামেরা এত বেশি অপশন ছিল না। 2016 সালে রিলিজ হওয়ার পরেও এই ক্যামেরাটা কিন্তু আজকের দিনেও এসে অনেক ক্যাপেবল, স্পেশালি ফটোগ্রাফির ক্ষেত্রে যদি আমি বলি। আর ভিডিওগ্রাফির ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে আপনি 4K শ্যুট করতে পারবেন। আপনি বুঝতে পারছেন 2016 সালে একটা APS-C ক্যামেরা থেকে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারছেন। হাউ কুল ইজ দ্যাট? সো এটা দিয়ে কিন্তু এখনও আপনি 4K ভিডিওতে শ্যুট করতে পারছেন, 1080 তো পারছেন, রাইট? এটার স্পেশাল যে ফিচারগুলো সেটা সম্পর্কে যদি বলি, এটা হলো 24 মেগাপিক্সেলের একটা CMOS সেন্সরের APS-C ক্যামেরা এবং এটার ভিতরে আপনার ডুয়েল কার্ড স্লট পেয়ে যাচ্ছেন এবং এটার যে বিল্ড কোয়ালিটি সেটা অনেক হ্যাভি। সো আপনার হাতে নিয়েই মনে হবে অনেক রাগেড একটা বডি। সো আপনি যদি বাইরে অনেক শ্যুট করেন সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা ভরসা পাবেন এই ক্যামেরা বডিটা নিয়ে। তো এই বডিটার উপরে দেখবেন আপনারা অনেক ধরনের ডায়াল অ্যান্ড বাটন রয়েছে, যেটা এটার একটা স্পেশাল ফিচার এবং এই কারণেই এই সিস্টেমটা আমার অনেক বেশি ভালো লাগে। উপরে যদি দেখি আমাদের বাম পাশে এখানে দেখবো ISOর একটা সাধারণ ডায়াল রয়েছে এবং এই ISOর নিচেই আমরা বিভিন্ন মুডে শ্যুট করার জন্য যে অপশনগুলো চেঞ্জ করে সেটার অপশন ডায়াল পেয়ে যাবো। যেরকম আপনি সিঙ্গেল শ্যুট করবেন নাকি কন্টিনিউয়াস শ্যুট করবেন, ভিডিও শ্যুট করবেন, ব্র্যাকেটিং করবেন ইত্যাদি অপশন কিন্তু আপনি এই ডায়াল থেকে চেঞ্জ করতে পারবেন। এর পরবর্তী সময় আমরা যদি উপরের দিকে আসি, এখানে কিন্তু যে ফ্ল্যাশটা আছে এটা ডিটাচেবল একটা ফ্ল্যাশ। তো আপনি চাইলে কিন্তু এখানে অন্য ফ্ল্যাশও ব্যবহার করতে পারবেন, কিংবা ফুজির যে ফ্ল্যাশ রয়েছে এটার মডেল হলো EF-X8, এটাকেও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। জাস্ট এখানে স্লাইড করে আপনারা যদি লাগিয়ে দেন দেন কিন্তু আপনারা ব্যবহার করতে পারছেন। নেক্সট এইখানে আরেকটা ডায়াল আছে, যে ডায়ালটা দিয়ে আপনি আসলে যে শাটার স্পিড সেটাকে কন্ট্রোল করতে পারবেন ম্যানুয়ালি ক্যামেরার বাড়ি থেকে। যখন আপনি ছবি তুলছেন তখন কিন্তু এভাবে চেঞ্জ করে শাটার স্পিডটা আপনি খুব ইজিলি ছবি তুলতে পারবেন। এবং এইখানেও কিন্তু আরেকটা ডায়াল রয়েছে নিচের দিকে, যদি আমরা দেখি এখানে মিটারিং মোডের যে ডায়াল সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। খুব ইজিলি মিটারিং মোড আপনারা চেঞ্জ করতে পারবেন, অপশনের ভিতরে আপনাদের ঢুকতে হবে না। নেক্সট আরেকটা ডায়াল পাচ্ছেন, যে ডায়ালটা দিয়ে আপনারা এক্সপোজার কম্পেনসেট করতে পারবেন, সেই ডায়ালটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এখন সকল ক্যামেরায় যেটা থাকে পেছনে একটা ডায়াল সামনে একটা ডায়াল, সে দুটোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই ডায়ালগুলো ব্যবহার করে কিন্তু ডিফারেন্ট অপশন আপনারা যেতে পারবেন। জয়স্টিক পেয়ে যাচ্ছেন যখন আপনারা ফোকাস করছেন, যখন ছবি তুলছেন খুব ইজিলি কিন্তু আপনাদের যে ফোকাস পয়েন্ট রয়েছে সেটাকে এই জয়স্টিক দিয়ে কন্ট্রোল করতে পারবেন, যেটা আমার কাছে খুব কিন্তু দুর্দান্ত একটা ফিচার মনে হয়েছে। এবং এইটার যে স্ক্রিন রয়েছে সেটা কিন্তু আপনি এই পর্যন্ত আসলে আর্টিকুলেট করতে পারবেন, টোটালি ফ্লিপ আউট হয়ে যায় না বা উপরের দিকে চলে যায় না। আপনি জাস্ট লো গ্রাউন্ডেড যে শটগুলো রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু এটা আপনাকে হেল্প করবে। এবং আপনি যখন বাইরে ছবি তুলছেন আমার কাছে মোটামুটি ব্রাইট মনে হয়েছে। বাইরে আমার যদিও যখন এই ক্যামেরাটা ব্যবহার করেছি খুব বেশি ইউজ করিনি, কারণ এটার যে ভিউ ফাইন্ডার সেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সবসময় ভিউ ফাইন্ডার দিয়ে ছবি তোলার চেষ্টা করেছি। এখন এখানে অনেকগুলো ডায়াল রয়েছে, সবসময় যে এই ডায়ালগুলো আপনার কাছে প্র্যাকটিক্যাল মনে হবে সেটাও না। অনেক সময় দেখা যায় আপনি যখন শাটার স্পিড চেঞ্জ করছেন এই ডায়ালটা ব্যবহার করা কিন্তু কনভিনিয়েন্ট মনে হয় না। সেই ক্ষেত্রে এইখানে যে আমাদের ব্যাকে যে ডায়ালটা আছে এটা কিন্তু আমার কাছে বেশি কনভিনিয়েন্ট মনে হয়। এই ডায়ালটা ব্যবহার করে কিন্তু আপনি চাইলে শাটার স্পিডটা চেঞ্জ করতে পারবেন। তো এগুলোই যে আপনার সবসময় ব্যবহার করতে হবে বিষয়টা ওরকম না, বাট এইখানে অপশন হিসেবে আছে, আপনার মেনুতে ঢুকে চেঞ্জ করার দরকার হচ্ছে না, ফিজিক্যালি ডায়াল কন্ট্রোল করে কিন্তু চেঞ্জ করতে পারছেন। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি
ভালো মনে হয়েছে স্পেশালি ফটোগ্রাফির ক্ষেত্রে। আমি মূলত আজকে এটার ভিডিওগ্রাফি নিয়ে কথা বলবো না, কারণ এইটার ভিডিওগ্রাফি নিয়ে যদি কথা বলতে চাই অনেক ল্যাকিংস থাকবে, অনেক পুরনো একটা বডি, অটো ফোকাস অত ভালো কাজ করে না রিসেন্ট যে ক্যামেরাগুলো রয়েছে সেগুলোর সাথে তুলনা করতে। তবে আমি যদি সুযোগ পাই ফুজিফিল্মের নতুন যে বডি এসছে XT5 সেটা যদি আমার হাতে পাই সেটাকে টেস্ট করার আমি চেষ্টা করবো, সেটা নিয়ে একটা রিভিউ করার চেষ্টা করবো। আপাতত এটার ভিডিও ফিচারটা বাদেই থাক, ক্যামেরাটার হ্যান্ডফিল দারুণ। এক কথায় আই রিয়েলি লাভড ইট। আপনি যখন এটাকে ধরছেন বডিটা খুব বেশি বড়ও না খুব ছোটও না, আপনি কিন্তু এই গ্রিপটা ধরে অনেক বেশি শান্তি পাবেন, টায়ার্ডনেস আসবে না, ইনভাইটিং একটা ভাইব কিন্তু আপনি এখান থেকে পারবেন। সো আপনি ছবি তুলতে যদি পছন্দ করেন আমার মনে হয় এই সেটআপটা আপনার কাছে বেশ ভালোই লাগবে। আপনারা জানেন এপিসি ক্যামেরার যে সেন্সর সেটা কিন্তু ফুল ফ্রেম যে ক্যামেরা সেটা থেকে কিছুটা ছোট হয়ে থাকে। এটার যে ক্রপ ফ্যাক্টর সেটা হলো 1.5। সো যখন যে লেন্স আপনি ব্যবহার করছেন সেটার সাথে 1.5 যদি আপনি গুণন করেন সেক্ষেত্রে এটার যে ইফেক্টিভ ফোকাল লেন্থ সেটা পেয়ে যাবেন। যেরকম এখানে এখন কানেক্ট করা আছে 23 মিলিমিটারের যে লেন্স সেটা, তো এইটাকে আপনি যদি ফুল ফ্রেমের ইকুইভ্যালেন্ট হিসাবে চিন্তা করেন 34-35 মতন একটা ফোকাল লেন্থ পাচ্ছেন, যেটা কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ফোকাল লেন্থ বলা যায়। স্ট্রিট ফটোগ্রাফি যদি করে থাকেন কিংবা কিছুটা ওয়াইড ছবি যদি চান, গ্রুপ ছবি যদি চান, সেটার জন্য কিন্তু ভালো হতে পারে। তো এই লেন্সটার সুবিধাও আছে অসুবিধাও আছে। অসুবিধার কথাটা একটু আগে বলি। স্পেশালি আমরা যদি এটার ম্যানুয়াল অটো ফোকাস সুইচিংয়ের যে মুড রয়েছে সেটার কথা চিন্তা করি, আমি যদি নিচের দিকে এটাকে নিয়ে আসি, এখন যদি আমি ফোকাস করতে যাই হবে না, কারণ এখন এটা ম্যানুয়াল ফোকাস মোডে রয়েছে। অটো ফোকাসে নিতে হলে আমার এই ডায়ালটাকে টেনে উপরের দিকে নিয়ে আসতে হবে। এখন যদি আমি অটো ফোকাস করি তখন কিন্তু অটো ফোকাস হবে। এখন এটার যে সাউন্ড সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সো প্রথম যে সমস্যা সেটা আমার কাছে মনে হয়েছে যদি আপনি ভিডিও টিডিও শ্যুট করেন সেক্ষেত্রে কিন্তু এই লেন্সটায় অনেক বেশি নয়েজ থাকবে যখন অটো ফোকাস হচ্ছে। তো এটা একটা অসুবিধার ব্যাপার। আর একটা ব্যাপার হলো আপনি যখন ম্যানুয়ালি এটাকে ফোকাস করছেন তখন এইটা কিন্তু মেকানিক্যালভাবে কাজ করে না। এটার ফোকাসিং যে মোড সেটা হলো ফোকাস বাই ওয়্যার। সো আপনি যখন এটাকে চেঞ্জ করছেন মেকানিক্যাল ওই জিনিসটা কিন্তু নেই, এই কারণে স্মুথ ফোকাসিং এক্সপিরিয়েন্স পাবেন না। সো যারা ম্যানুয়ালি ফোকাস করতে পছন্দ করেন তাদের জন্য আমার মনে হয় না এই লেন্সটা খুব ভালো একটা লেন্স হবে। এটার সাথে একটা অ্যাপারচার রিং পেয়ে যাচ্ছেন। এইটার যে স্ট্রেংথ সেটার কথা যদি বলি, এটা থেকে কিন্তু দারুণ শার্প আপনি ইমেজ পাবেন। স্পেশালি আপনি যদি একদম ওয়াইড ওপেন 1.4এও শ্যুট করেন দারুণ শার্প কিন্তু ইমেজ পাবেন। যদি আপনি যে অ্যাপারচার রয়েছে সেটাকে আরেকটু ইনক্রিজ করে 2.8 কিংবা 3.2তে নিয়ে যান বা 4-এ নিয়ে যান, সেক্ষেত্রে কিন্তু দুর্দান্ত শার্প ইমেজ আপনি এখান থেকে পাবেন। কিছুটা ডিস্টরশন রয়েছে, তবে এটার যে কালার রেন্ডারিং সেটাও আমার কাছে ভালো লেগেছে। বোকে যে রেন্ডারিং সেটাও কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এবার কথা বলা যাক Fujinon 35mm f1.4 এই লেন্সটি নিয়ে। এই লেন্সটা হতে পারে পারফেক্ট স্ট্রিট ফটোগ্রাফি একটা লেন্স। আমরা যদি ফুল ফ্রেম যে ইকুইভ্যালেন্ট সেটা চিন্তা করি 52mm মতন একটা আপনারা ফোকাল লেন্থ পাচ্ছেন, যেটা মোটামুটি আইডিয়াল। কারণ আমরা যখন দেখি কোনো কিছু রিয়েল লাইফে আমাদের কিন্তু চোখের যে ফোকাল লেন্থ সেটাকে 50mm সাথে তুলনা করা হয়। তো অলমোস্ট আপনারা নর্মাল যে ফোকাল লেন্থ সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। ডিস্টরশন 23mm চেয়ে কম এখানে রয়েছে, তবে এটাই কিছু সমস্যা রয়েছে। যেরকম আমি যখন ছবি তুলছি তখন কিন্তু এটা ফোকাস হান্টিং একটু করে, স্পেশালি লো লাইট কন্ডিশনে, তখন কিন্তু ফোকাস হান্টিংয়ের সমস্যায় আপনি পড়বেন। বাট যদি প্রপার ডে লাইট থাকে সেক্ষেত্রে ফোকাসিং নিয়ে অত বেশি সমস্যা হয় না। আর একটা সমস্যা আছে এই লেন্সটা, সেটা হলো যখন ফোকাস করছে কিছুটা কিন্তু মোটরে নয়েজ করে এবং লো লাইট কন্ডিশনে একটু হান্টিং ইস্যু রয়েছে। আদারওয়াইজ যদি শার্পনেসের কথা চিন্তা করি লেন্সটা থেকে কিন্তু দুর্দান্ত শার্প আপনারা ইমেজ পাবেন। যদি আপনাদের যে অ্যাপারচার রয়েছে সেটাকে একটু ইনক্রিজ করে 3.2 কিংবা 2.8-এ রাখেন সেক্ষেত্রে কিন্তু শার্পনেস অনেকটাই বেশি পাবেন। ইভেন এটা অনেক পুরনো একটা লেন্স, ইউজড একটা লেন্স, কিছু এখানে ফাঙ্গাস রয়েছে, এরপরেও কিন্তু এখান থেকে আমি অনেক শার্প ইমেজ পেয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ছবিগুলোতে কিন্তু যে ছবি সেটা কিন্তু দারুণ শার্প রয়েছে। এখানে কিছু কিছু ক্ষেত্রে ক্যামেরাটার সমস্যা, অনেক পুরনো বডি, আইএসও পারফরমেন্স অত ভালো না। নতুন ফুজিফিল্ম বডি যেরকম XT4 বা XT5-এ যদি আমি ট্রাই করার সুযোগ পেতাম হয়তো এখান থেকে আরও ভালো ছবি আমরা এখান থেকে ক্যাপচার করতে পারতাম। তো ওভারঅল আপনি যদি স্ট্রিট ফটোগ্রাফি করে থাকেন কিংবা ফ্যামিলি ফটোগ্রাফি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু 35mm এই লেন্সটা কনসিডার করতে পারেন। নেক্সট সব থেকে আমি বেশি যে লেন্সটা ইউজ করেছি সেটা হলো 56mm f1.2। এইটা আমার ফেভারিট লেন্স এই তিনটা লেন্সের ভিতরে। আমার দেখা গিয়েছে মোস্ট অফ দ্য টাইম এই বডির সাথে এই লেন্সটাই কানেক্টেড ছিল, এটা দিয়ে কিন্তু সব থেকে বেশি ছবি আমি তুলেছি। এই লেন্সটার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন, কিছুটা ইউজড লেন্স এবং কিছুটা স্পট রয়েছে লেন্সের, তারপরেও একদম ওয়াইড ওপেন f1.2-তে দারুণ শার্প ইমেজ প্রডিউস করতে পেরেছে। আমরা যদি ফুল ফ্রেম ইকুইভ্যালেন্ট চিন্তা করি এটা থেকে আপনারা মোটামুটি 84mm মতন একটা ফোকাল লেন্থ পাচ্ছেন, যেটা পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ফোকাল লেন্থ। সো যারা পোর্ট্রেট ছবি তুলতে পছন্দ করেন, যারা ছবি তুলে মানুষকে ইমপ্রেস করতে পছন্দ
করেন আমার মনে হয় এটা একটা পারফেক্ট চয়েস হতে পারে। জাস্ট আপনি ক্যাপচার করবেন, এই ক্যামেরা এবং এই লেন্স অটোমেটিক্যালি আপনার সাবজেক্টকে দারুণ করে ফুটিয়ে তুলবে। ছবিগুলো থেকে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু যখন 56mm f1.2 দিয়ে আমি ছবিগুলো তুলেছি, যে রেন্ডারিং সেটা কিন্তু দারুণ লেগেছে। সাবজেক্ট একদম শার্প রয়েছে এবং পেছনে ব্যাকগ্রাউন্ড বা বোকের রেন্ডারিং সেটাও কিন্তু দারুণ লাগছে, রাইট? এবং এটার যে আউট অফ ফোকাস এরিয়াগুলো সেটা কিন্তু অনেক স্মুথভাবে রেন্ডার করতে পারে, যে জিনিসটা আমার কাছে দারুণ লেগেছে। এটাকে যদি ইনক্রিজ করে আমরা যে অ্যাপারচার রয়েছে আর একটু ইনক্রিজ করে 2.8, 3.2 কিংবা 4-এ নিয়ে যাই, সেক্ষেত্রে ট্যাগ শার্প একটা ইমেজ প্রডিউস করতে পারবেন আপনারা এই লেন্সটাকে ইউজ করে। তো একটা সময় ছিল যখন ফুজিফিল্ম তাদের নেটিভ যে লেন্সগুলো রয়েছে ফুজিয়ন লেন্স সেটার উপরে নির্ভর ছিল, বাট এখন কিন্তু আপনারা থার্ড পার্টি অনেক লেন্স পেয়ে যাবেন। স্পেশালি আমরা যদি ভেলট্রক্সের কথা বলি সেক্ষেত্রে কিন্তু ভেলট্রক্সের আপনারা 13mm f1.4, 23mm 33mm এবং 56mm f1.4 যে লেন্স সেগুলো খুবই অ্যাফোর্ডেবল একটা প্রাইসে আপনারা নিতে পারবেন। তো আমার মনে হয় এখন ফুজিফিল্মের যে সেট আপ রয়েছে সেটাকে এক্সপিরিয়েন্স করা আরও বেশি অ্যাফোর্ডেবল হয়ে গেছে, অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের কথা যদি আমি বলি, আমার যদি পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, আমার কিন্তু ইনিশিয়ালি যখন ক্যামেরা প্রথম ব্যবহার করি ছবি তোলা থেকেই কিন্তু আমার শুরু হয়েছিল। ভিডিওটা তখন আমার মেইন প্রায়োরিটি ছিল না, বাট বর্তমান সময়ে এসে আমি ভিডিওর উপর অনেক বেশি ডিপেন্ডেবল, কারণ আমি সবসময় ভিডিওই ধারণ করি, ছবি তোলা খুবই কম হয়ে থাকে। সেই ক্ষেত্রে এই সিস্টেমে আমার যাওয়া হয়নি। বাট আমি যদি পার্সোনালি বলি, আমি যদি একদম ছবি তুলতাম, প্রফেশনাল ফটোগ্রাফার হতাম, কিংবা আমার যদি শুধু শখে থাকতো ছবি তোলা, সেক্ষেত্রে কিন্তু আমি ফুজিফিল্মের এই সেট আপটা হয়তো নিতাম, কারণ এটাকে এই কদিন ব্যবহার করে মোটামুটি 10 দিনের মতো ছিল আমার কাছে। 10 দিন ব্যবহার করে যেটা মনে হয়েছে, ছবি তোলার সময় আপনার যে একটা ইনভাইটিং এক্সপিরিয়েন্স সেটা পাবেন এই ক্যামেরা থেকে। এই ক্যামেরাটা যখন আপনি হাতে নেবেন আপনার মনে হবে বেরিয়ে পড়ি না, বেরিয়ে কিছু ছবি তুলি, কারণ অনেক সময় দেখা যায় ক্যামেরা আমাদের বাসায় পড়েই থাকে, ক্যামেরা নিয়ে বের হওয়া হয় না। বাট এই ক্যামেরাটা ছবি তোলার যে হোল এক্সপিরিয়েন্স সেটাকে আরেকটু বুস্ট আপ করবে। আমার মনে হয় এই ফুজিফিল্ম ক্যামেরা সেট আপ দিয়ে ছবি তুলে আপনি সেটাকে এনজয় করবেন। তো এই ছিল আমার হোল এক্সপিরিয়েন্স ফুজিফিল্ম ক্যামেরা ব্যবহার করে। মোটামুটি 10 দিনের মতো ছিল আমার কাছে। 10 দিন ব্যবহারের পর আমার কাছে কিন্তু দারুণ মনে হয়েছে এই সেট আপটা। আমি চেষ্টা করব ফুজিফিল্মের রিসেন্ট যে ক্যামেরাগুলো রয়েছে XT4, XT5 কিংবা রিসেন্ট যে লেন্সগুলো রয়েছে স্পেশালি ভেলট্রক্সের লেন্সগুলো, সেগুলো যদি ম্যানেজ করতে পারি আমি আপনাদের জন্য সেগুলোকে টেস্ট করে ভিডিও তৈরি করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে ইনফরমেশন যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে একটি লাইক দিতে পারেন, কারণ যদি লাইক দেন বা কমেন্ট করেন ইউটিউব অ্যালগোরিদমে কিন্তু হেল্প করে অন্যদের কাছে ভিডিওটা পৌঁছে দেয়। তো আশা করি আমার জন্য আপনারা সেটা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।